তিন্নি অবেলায় ঘুমিয়ে পড়েছিল। ঘুম ভাঙল সন্ধ্যার আগে আগে। আঁধার হয়ে আসছে, চারিদিকে শুনশান নীরবতা। দোতলায় কেউ নেই, কেউ থাকে না কখনো। এ বাড়ির সব মানুষজন থাকে একতলায়। তিন্নি যখন কাউকে ডাকে তখনই সে আসে, তার আগে কেউ আসে না। তিন্নির কাউকে ডাকতে ইচ্ছা করছে না। সে জানালার পাশে গিয়ে বসল। এখান থেকে রাস্তা দেখা যায়। রাস্তা দিয়ে লোকজন আসা যাওয়া করছে, নানান ধরনের মানুষ। কারুর সঙ্গে কারুর কোনো মিল নেই। কত হাজার হাজার কথা এক একজন ভাবছে, কিন্তু ওরা কেউ জানে না তিনি সব বুঝতে পারছে। এই তো একজন মোটা মানুষ যাচ্ছে, তার হাতে একটা ছাতা। শীতের সময় কেউ ছাতা নিয়ে বের হয়? ছাতাটা কেমন অদ্ভুতভাবে দোলাচ্ছে লোকটা, এবং মনে মনে ভাবছে বাড়ি পৌঁছেই গরম পানিতে গোসল করে ঘুমোবে। শীতের দিনে সন্ধ্যাবেলা কেউ ঘুমোয়? লোকটার মনে খুব আনন্দ, কারণ সে হঠাৎ অনেক টাকা পেয়েছে। কেউ দিয়েছে তাকে, যে দিয়েছে তার নাম রহমত মিয়া। বুড়ো লোকটি চলে যেতেই রোগা একটা মানুষকে দেখা গেল। সে খুব রেগে আছে, কাকে যেন খুব গালি দিচ্ছে। এমন বাজে গাল যা শুনলে রাগ লাগে। তিন্নি জানালা বন্ধ করে দিল। ঘরটা এখন অন্ধকার। অন্ধকারে কেউ কিছু দেখতে পায় না, কিন্তু সে পায়। কেউ অন্ধকারে দেখতে পায় না, সে পায় কেন? সে কেন অন্য মানুষদের মতো নয়? কেন সবাই তাকে ভয় পায়? এই যে সন্ধ্যা হয়ে গেছে, কেউ তার কাছে আসছে না। যতক্ষণ না সে ডাকবে ততক্ষণ আসবে না। এলেও খুব ভয়ে ভয়ে আসবে। দরজার ওপাশে দাঁড়িয়ে ফিসফিস করে বলবে, তিন্নি আপা, তিন্নি আপা। এমন রাগ লাগে। রাগ হলে তিন্নি সবাইকে কষ্ট দিতে ইচ্ছে করে। তখন তার কপালের বাম পাশে চিনচিনে ব্যথা হয়। ব্যথা হলেই রাগ আরো বেড়ে যায়। রাগ বাড়লে ব্যথা বাড়ে। কি কষ্ট, কি কষ্ট! তিন্নি দরজা খুলে বারান্দায় এসে দাঁড়ালো এবং রিনরিনে গলায় ডাকলো, নাজিম, নাজিম। নাজিমের পায়ের শব্দ পাওয়া যাচ্ছে। সে ভয়ে ভয়ে সিঁড়িতে উঠে আসছে। তিন্নি তাকে দেখতে পাচ্ছে না। দোতলায় ওঠা সিঁড়ি পেছনের দিকে, কিন্তু তবু পরিষ্কার বুঝতে পারছে নাজিম রেলিং ধরে ওপরে আসছে। তার হাতে এক গ্লাস দুধ। নাজিম তার জন্য দুধ আনছে। কি বিশ্রী ব্যাপার! সে দুধ চায়নি, তবু আনছে। এমন গাধা কেন লোকটা? তিন্নি আপা। তিন্নি তাকালো না। নাজিম সিঁড়ির মাথায় দাঁড়িয়ে আছে। ভয় পাচ্ছে খুব। ভয়ে তার পা কাঁপছে। দুধ এনেছেন কেন? দুধ খাবো না। অন্য কিছু খাবেন আপা? না, কিচ্ছু খাবো না। জি আচ্ছা। বাবা কবে আসবে আপনি জানেন? জানি না আপা। বাবা কাল সকালে আসবে। একা আসবে না, একটা লোককে নিয়ে আসবে। নাজিম কিছু বলল না। তিন্নি কাটা কাটা গলায় বলল, আপনি আমার কথা বিশ্বাস করছেন না, তাই না? করছি আপা। আমি সবই বুঝতে পারি। আমি জানি আপা। আপনি আমাকে ভয় করেন কেন? আমি ভয় করি না আপা। না করেন, আপনারা সবাই আমাকে ভয় করেন। আপনি করেন, আবুর মা করে, দারোয়ান করে, সবাই ভয় করে। যান, আপনি চলে যান। দুধ খাবেন না? না না, খাবো না, কিছু খাবো না। বাতি জ্বালিয়ে দেই? না, বাতি জ্বালাতে হবে না। জি আচ্ছা, আমি যাই আপা। না, আপনি যেতে পারবেন না, আপনি দাঁড়িয়ে থাকুন। নাজিম দাঁড়িয়ে রইল। তিন্নি তার ঘরে ঢুকে ছবি আঁকতে বসল। ঘর এখন নিকষ অন্ধকার, কিন্তু তাতে কোনো অসুবিধা হচ্ছে না। অন্ধকারেই বরং রঙগুলি পরিষ্কার দেখা যায়। তিন্নি অতি দ্রুত ব্রাশ চালাচ্ছে। ভালো লাগছে না, কিছু ভালো লাগছে না। কান্না পাচ্ছে। সে তার রঙগুলি দূরে সরিয়ে কাঁদতে শুরু করল। নাজিম ভীতু গলায় বলল, কি হয়েছে আপা? তিন্নি তীক্ষ্ণ স্বরে বলল, কিছু হয়নি, আপনি চলে যান। নাজিম দ্রুত সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল, যেন সে পালিয়ে বেঁচেছে।
তারা ময়মনসিংহ এসে পৌঁছালেন ভোর রাতে। তখনও চারিদিক অন্ধকার, কিছুই দেখার উপায় নেই। মিসির আলির মনে হলো বিশাল একটি রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়ে আছেন। গাছগাছালিতে চারিদিক ঢাকা। বারান্দায় অল্প পাওয়ারের একটি বাতি জ্বলছে, তাতে চারিদিকের অন্ধকার আরো গাঢ় হয়েছে। মিসির আলি বললেন, রাজবাড়ি বলে মনে হচ্ছে। বরকত সাহেব শীতল গলায় বললেন, এক সময় ছিল। সুষম দুর্গাপুরের মহারাজার বাড়ি আমি কিনে নিয়েছি। দারোয়ান গেট খোলা মাত্র ছোটাছুটি শুরু হয়ে গেল। অনেক লোকজন বেরিয়ে এলো, সবাই ভৃত্য শ্রেণীর। আজকালকার যুগেও যে এতজন কাজের লোক থাকতে পারে তা মিসির আলি ধারণা করেননি। তিনি লক্ষ্য করলেন এরা কেউ তিন্নি মেয়েটির উল্লেখ করছে না। মেয়ের বাবাও মেয়ে সম্পর্কে কিছু জিজ্ঞেস করলেন না, অথচ জিজ্ঞেস করাটাই স্বাভাবিক ছিল। বরকত সাহেব বললেন, আপনি যান, বিশ্রাম করুন, সকালবেলা আপনার সঙ্গে কথা হবে। কালো মতো লম্বা একটি ছেলে তার ঘর দেখিয়ে দিল। একতলায় একটি কামরা। পুরনো দিনের কামরাগুলি যেমন দীর্ঘ হয় তেমনি প্রস্থেও বিশাল। বিশাল দক্ষিণমুখী জানালা। ঘরের আসবাবপত্র সবই দামি ও আধুনিক। খাটে 6 ইঞ্চি ফোমের তোশক, রকিং চেয়ার, মেঝেতে দামি স্যাক কার্পেট। মফস্বল শহরে এসব জিনিস ঠিক আশা করা যায় না। বাথরুমে ঢুকে মিসির আলি আরো অবাক হলেন। ওয়াটার হিটারের ব্যবস্থা আছে, চমৎকার বাথট্যাব। মিসির আলির মনে হলো অনেকদিন এ ঘরে বা এই বাথরুমে কেউ আসেনি। এমন চমৎকার একটি গেস্ট রুম এরা শুধু শুধু বানিয়ে রেখেছে। প্রচন্ড ঠান্ডা, কিন্তু গরম পানির ব্যবস্থা যখন আছে তখন একটা হট শাওয়ার নেওয়া যেতে পারে। মিসির আলি দীর্ঘ সময় নিয়ে গোসল সারলেন। শরীর ঝরঝরে লাগছে। 1 কাপ গরম চা পেলে বেশ হতো। বাথরুম থেকে বের হয়েই দেখলেন টেবিলে চায়ের আয়োজন। পট ভর্তি চা, প্লেটে নোনতা বিস্কিট, কুচি কুচি করে কাটা পনির। ভৃত্য শ্রেণীর একজন যুবক তাকে ঢুকতে দেখেই চা ঢালতে শুরু করলো। তিনি লক্ষ্য করলেন লোকটি আর চোখে তার দিকে বারবার তাকাচ্ছে। চোখে চোখ পড়া মাত্র চট করে মাথা নামিয়ে নিচ্ছে। তোমার নাম কি? নাজিম। শুধু নাজিম? নাজিম উদ্দিন। কতদিন ধরে এ বাড়িতে আছো? জি, অনেক দিন। অনেক দিন মানে কতদিন? 5 বছর। এ বাড়িতে কজন মানুষ থাকে? নাজিম জবাব দিল না। চায়ের কাপে চিনি ঢেলে এগিয়ে দিল। তার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে সে এখন চলে যাবে। মিসির আলি দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেন, বাড়িতে কজন মানুষ থাকে? স্যার, আমি কিছুই জানি না। আমি কিছু জানি না মানে? তুমি 5 বছর ধরে এ বাড়িতে আছো, অথচ জানো না এ বাড়িতে কজন মানুষ থাকে? জি না স্যার, আমি জানি না। বরকত সাহেব এবং তার মেয়ে, এ দুজন ছাড়া আর কজন মানুষ থাকে? স্যার, আমি কিছুই জানি না। মিসির আলি বড়ই অবাক হলেন, আর কোনো প্রশ্ন করলেন না। চায়ে চুমুক দিলেন, সিগারেট ধরালেন। তিনি সিগারেট ছেড়ে দেবার চেষ্টা করছেন, সেটা মনে রইল না। এই লোকটি কোনো কিছু বলতে চাচ্ছে না কেন? বাধা কোথায়? নাজিম মৃদুস্বরে বলল, স্যার, বিছনায় শুয়ে বিশ্রাম নিবেন? না, আমি অসময়ে ঘুমোই না। সকালের নাস্তা দেওয়া হবে 7:30টায়। ঠিক আছে স্যার, আসি। পাশের ঘরেই আছি, দরকার হলে কলিং বেল টেপবেন। দরজার কাছে কলিং বেল আছে। তিনি মাথা নাড়লেন, কিছু বললেন না। ঘড়িতে বাজছে 5:45। আকাশ ফর্সা হতে শুরু করেছে। তিনি এই বারান্দায় এসে দাঁড়ালেন। ব্রহ্মপুত্র নদী নিশ্চয়ই খুব কাছে। ভোরবেলা নদীর পাড় ধরে হাঁটতে ভালো লাগবে। এই শহরে এর আগে তিনি আসেননি। অপরিচিত শহরে ঘুরে বেড়াতে চমৎকার লাগে। গেট বন্ধ। গেটের পাশে খুপড়ি ঘরটায় দারোয়ান নিশ্চয়ই ঘুমোচ্ছে। মিসির আলি উঁচু গলায় ডাকলেন, দারোয়ান, দারোয়ান, গেট খুলে দাও।
দারোয়ান বেরিয়ে এলো, কিন্তু গেট খুলল না, যেন সে কথা বুঝতে পারছে না। গেট খুলে দাও, আমি বাইরে যাব। গেট খোলা যাবে না। খোলা যাবে না মানে? কেন খোলা যাবে না? বড় সাহেবের হুকুম ছাড়া গেট খোলা যাবে না। তার মানে কি বলছো তুমি? এটা কি জেলখানা নাকি? দারোয়ান কোনো উত্তর না দিয়ে নিজের ঘরে ঢুকে গেল, যেন মিসির আলির সঙ্গে কথাবার্তা চালিয়ে যাবার ব্যাপারে তার কোনো আগ্রহ নেই। তিনি দাঁড়িয়ে রইলেন একা একা। তার সামনে ভারী লোহার গেট। সমস্ত বাড়িটিকে যে পাঁচিল দিয়ে ঘিরে রেখেছে, তাও অনেকখানি উঁচু। সত্যি সত্যি জেলখানা জেলখানা ভাব। মিসির আলি আবার ডাকলেন, দারোয়ান, দারোয়ান। কেউ বেরিয়ে এলো না। ভোর 7টা পর্যন্ত মিসির আলি বাড়ির সামনের বাগানে চিন্তিত মুখে ঘুরে বেড়ালেন। এই সময়ের মধ্যে তিনি একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার করলেন। এই বাড়িতে গাছগাছালিতে ভর্তি, কিন্তু কোনো গাছে পাখি ডাকছে না। শুধু যে ডাকছে না তা নয়, কোনো গাছে পাখি পর্যন্ত বসে না। অথচ ভোরবেলার এই সময়টাতে পাখির কিচিরমিচিরে কান ঝালাপালা হবার কথা, অথচ চারিদিক কেমন নীরব, থমথমে। স্যার, আপনার নাস্তা দেওয়া হয়েছে। কোথায়? দোতলায়। চলো যাই। আমি যাব না স্যার, আপনি একা যান, ওই যে সিঁড়ি। সিঁড়িতে পা রেখেই মিসির আলি থমকে দাঁড়ালেন। সিঁড়ির মাথায় একটি বালিকা দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। মেয়েটি দারুণ রূপসী, মাথা ভর্তি কোঁকড়ানো চুল, টানা টানা চোখ, দেবী মূর্তির মতো কাটা কাটা নাক মুখ। মেয়েটি দাঁড়িয়েও আছে মূর্তির মতো, একটুও নড়ছে না, চোখের দৃষ্টি ফিরিয়ে নিচ্ছে না। মিসির আলি বললেন, কেমন আছো তিন্নি? মেয়েটি মিষ্টি করে হাসল, বলল, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালোই আছি। আপনাকে গেট খুলে দেয়নি, তাই না? মিসির আলি ওপরে উঠতে উঠতে বললেন, দারোয়ান বেটা বেশি সুবিধার না, কিছুতেই গেট খুলল না। দারোয়ান ভালোই, বাবার জন্যই খোলেনি। বাবা গেট খুলতে নিষেধ করেছেন। তাই নাকি? হ্যাঁ, বাবার ধারণা গেট খুললেই আমি চলে যাব। তুমি বুঝি শুধু চলে যেতে চাও? না, চাই না, কিন্তু বাবার ধারণা আমি চলে যেতে চাই। মেয়েটি আবার মাথা দুলিয়ে হাসল। এই দারুণ শীতেও পাতলা একটা জামা গায়ে দিয়ে আছে, খালি পা। মনে হচ্ছে সে শীতে অল্প অল্প কাঁপছে। তিন্নি, তোমার শীত লাগছে না? না। বলো কি, এই প্রচণ্ড শীতেও তোমার ঠান্ডা লাগছে না? না। আপনি নাস্তা খেয়ে যান, বাবা আপনার জন্য অপেক্ষা করছে। দেরি হচ্ছে দেখে মনে মনে রেগে যাচ্ছে। তাই বুঝি? হ্যাঁ, তাই। মেয়েটি হাঁটতে শুরু করলো। ধবধবে সাদা রঙের ফ্রকে তাকে দেব শিশুর মতোই লাগছে। মিসির আলি মেয়েটির প্রতি গাঢ় মমতা বোধ করল। তার ইচ্ছে করল মেয়েটিকে কোলে তুলে নিতে, কিন্তু এ মেয়ের হয়তো এসব পছন্দ হবে না। একে দেখেই মনে হচ্ছে এর পছন্দ অপছন্দ খুব তীব্র। নাস্তার আয়োজন প্রচুর। রুটি মাখন থেকে শুরু করে চিকেন ফ্রাই, ফিশ ফ্রাই সবই আছে। বিলেতি কায়দায় দুজনের সামনেই এক বাটি করে সালাদ, লম্বা লম্বা গ্লাসে কমলা লেবুর রস। রাজকীয় ব্যাপার। শুধু খাবার দাবার এগিয়ে দেবার জন্য কেউ নেই। বরকত সাহেব ঠান্ডা গলায় বললেন, বসে আছেন কেন, শুরু করেন। তিন্নির জন্য অপেক্ষা করছি। ও আসবে না? আসবে না কেন? খেয়ে নিয়েছে। আমার মেয়ের সঙ্গে কি আপনার কথা হয়েছে? হ্যাঁ। কেমন দেখলেন আমার মেয়েকে? ভালো। বরকত সাহেব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইলেন খানিকক্ষণ। নিচু গলায় বললেন, ওর মধ্যে কি কোনো অস্বাভাবিকতা আপনার নজরে পড়েছে? না। ভালো করে ভেবে বলুন। ভেবেই বলছি, তবে পারিপার্শ্বিক কিছু অস্বাভাবিক ব্যাপার লক্ষ্য করেছি। যেমন? যেমন আপনার গাছগুলিতে কোনো পাখি নেই, একটি পাখিও আমার চোখে পড়েনি। বরকত সাহেব চমকালেন না। তার মানে তিনি ব্যাপারটি আগেই লক্ষ্য করেছেন। আগে লক্ষ্য না করলে নিশ্চয়ই চমকাতেন।
অর্থাৎ মানুষটির পর্যবেক্ষণ শক্তি ভালো। এই জিনিসটি চট করে কারো চোখে পড়বে না। মিসির আলি বললেন, এছাড়াও অন্য একটি ব্যাপার লক্ষ্য করেছি। বলুন শুনি। আপনার বাড়ির কাজের লোকটি, যার নাম নাজির, সে অত্যন্ত ভীত ও শঙ্কিত। এটা এমন অস্বাভাবিক ব্যাপার নয়। এ বাড়ির সবাই আমাকে ভয় করে। কেন? পৃথিবীর নিয়মই হচ্ছে ক্ষমতাবানকে ভয় করা। আমি ক্ষমতাবান। ক্ষমতাটা কিসের? অর্থের। অর্থের ক্ষমতাই সবচেয়ে বড় ক্ষমতা। আপনার ধারণা, যেহেতু আপনার প্রচুর টাকা আছে, সেহেতু আপনাকে সবাই ভয় করে। অন্য একটি কারণও আছে, আমি বেশ বদমেজাজি। আপনার মেয়ে তিন্নি, সেও কি বদমেজাজি? বরকত সাহেবের ভ্রু কুঁচকে উঠল। তিনি জবাব দিতে গিয়েও জবাব দিলেন না। হালকা স্বরে বললেন, চা নিন, নাকি কফি খেতে চান? চা খাবো। আপনি বলেছিলেন ব্যবসা ছেড়ে দিয়েছেন, এখন করেন কি? কিছুই করি না। আমি এখন ঘরেই থাকি। এবং কাউকে ঘর থেকে বেরোতে দেন না, তাই না? এই কথা বলছেন কেন? কারণ দারোয়ান আমাকে বেরোতে দেয়নি। ওকে বলে দিয়েছি যেন গেট না খোলে। কেন বলেছেন? তিন্নির জন্য বলেছি। আমার ভয়, গেট খোলা পেলেই সে চলে যাবে। আমি আর কোনোদিন তাকে ফিরে পাবো না। সে কি এর আগে কখনো গিয়েছে? না। তাহলে কি করে আপনার ধারণা হলো গেট খোলা পেলে সে আবার চলে যাবে? আমাকে আপনি এত প্রশ্ন কেন করছেন? আমাকে প্রশ্ন করবার জন্য আমি আপনাকে আনিনি। আপনাকে আনা হয়েছে আমার মেয়ের জন্যে। আনা হয়েছে বলাটা বোধহয় ঠিক হচ্ছে না। আমি নিজে থেকে এসেছি। বরকত সাহেব ক্লান্ত গলায় বললেন, আপনি দয়া করে আমার মেয়ের ঘরে চলে যান, ওর সঙ্গে কথা বলুন। ও কি তার ঘরে একা থাকে? হ্যাঁ, একাই থাকে। মিসির আলি উঠে দাঁড়াতেই বরকত সাহেব বললেন, প্লিজ একটি কথা মন দিয়ে শুনুন। এমন কিছুই করবেন না যাতে আমার মেয়ে রেগে যায়। এ কথা বলছেন কেন? ও রেগে গেলে মানুষকে কষ্ট দেয়। কিভাবে কষ্ট দেয় নিজেই বুঝবেন, আমার বলার দরকার হবে না।